একটা সত্যিকারের সুন্দর সমৃদ্ধ সমাজ গড়তে ঠিক কি লাগে? এই প্রশ্নটা কিন্তু বহু পুরনো। যুগ যুগ ধরে দার্শনিকরা এটা নিয়ে ভেবে আসছেন। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, একটা গ্রন্থ থেকে নেয়া এক দারুণ রূপরেখা, যেখানে একটা আলোকিত সভ্যতার মূল ভিত্তিগুলো কি তা বলা হয়েছে। আমাদের এই আলোচনার পথ প্রদর্শক হল আগামীর স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমরোর ধারণাটা। এটা শুধু কিছু উত্তরই দেয় না, বরং আমাদের ভাবতে বাধ্য করে যে একটা সমাজ হিসেবে আমরা আসলে কোন জিনিসগুলোকে বেশি মূল্য দিই। চলুন এই কাঠামোর ভেতরে কি আছে তা একটু খুলে দেখা যাক। তা আমরা প্রথমে দেখব বড় চিত্রটা, মানে পুরো দর্শনটা কি। এরপর আমরা ফোকাস করব সমাজের একেবারে মূলে, মানে একজন ব্যক্তির উপর। সেখান থেকে আমরা এগোব পরিবার এবং সম্প্রদায়ের নিয়মগুলোর দিকে। আর সবশেষে একটা দারুণ গল্পের মাধ্যমে এই নীতিগুলোকে বাস্তবে কেমন দেখায় সেটাও জানব। আচ্ছা, প্রথমেই আসা যাক দর্শন বা ভিশনের কথায়। এখানের মূল আইডিয়াটা হলো একটা শক্ত নৈতিক ভিত্তি ছাড়া কোনো সমাজ আসলে ঠিকভাবে দাঁড়াতে পারে না। আমরা দেখব কিভাবে এই গ্রন্থটা কিছু চিরন্তন ঐশ্বরিক নীতির উপর ভিত্তি করে একটা সমাজ গড়ার কথা বলছে। এই দর্শনের লক্ষ্য হল একটা সম্পূর্ণ সামাজিক কাঠামো তৈরি করা, আর এই প্রতীকটা ঠিক সেই কথাটাই বলছে। এটা কিন্তু আলাদা করে শুধু ন্যায় বিচার বা স্বাধীনতা বা সমৃদ্ধির কথা বলে না, বরং মূল ভাবনাটা হলো একটা ছাড়া আরেকটা পাওয়া সম্ভব না। এই তিনটা জিনিসই একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। কিন্তু দেখুন, একটা বড় দর্শন তো আসলে অর্থহীন যদি সেটাকে গড়ে তোলার মতো সঠিক মানুষ না থাকে, তাই না? এজন্যই আমরা এখন সমাজের বড় রূপরেখা থেকে সরে এসে এর সবচেয়ে জরুরি উপাদানের দিকে নজর দিচ্ছি, আর সেটা হলো ব্যক্তির চরিত্র। এখানে দুই ধরনের মানুষের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখানো হয়েছে। একদিকে আছে মুনাফিক, যার কথা শুনলে মনে হবে খুব ধার্মিক, কিন্তু তার কাজগুলো শুধু বিশৃঙ্খলা তৈরি করে। আর অন্যদিকে আছে সত্যিকারের বিশ্বাসী, যে মন থেকে এই জীবনে এবং পরকালে ভালো চায়। মানে পার্থক্যটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, আসল খেলাটা হলো ভেতরের আন্তরিকতার। আর এটাই আমাদের ব্যক্তিগত চরিত্রের একটা মূল আদর্শের দিকে নিয়ে যায়, নিজের চেয়েও বড় কোনো কিছুর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতা। এই দর্শনে এটাকে কোনো ক্ষতি হিসেবে দেখা হয় না, বরং এটাকেই বলা হচ্ছে অঙ্গীকারের সর্বোচ্চ প্রকাশ এবং একজন আদর্শ ব্যক্তির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সুতরাং একজন ব্যক্তির জন্য বার্তাটা খুব স্পষ্ট। এখানে আংশিক কোনো ব্যাপার নেই, অঙ্গীকারটা হতে হবে সম্পূর্ণ। এটা একদিকে যেমন শান্তির পথকে মন থেকে গ্রহণ করার আহ্বান, তেমনি অন্যদিকে ধ্বংসাত্মক প্রভাব থেকে সচেতনভাবে দূরে থাকারও কথা, যাকে এখানে একটা পরিষ্কার শত্রু হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, যখন একজন ব্যক্তির চরিত্র মজবুত হয়, তারপরের ধাপটা কি? তখন সে তৈরি করে সমাজের প্রথম ইউনিটটা, মানে পরিবার। চলুন এবার দেখি একটা স্থিতিশীল সমাজ তৈরির জন্য এই গ্রন্থটি পারিবারিক জীবন নিয়ে কী ধরনের নিয়মকানুন ঠিক করে দিয়েছে। পরিবারের জন্য যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে সেগুলো কিন্তু খুব নির্দিষ্ট, আর এর মূল জোরটা হলো একটা স্থিতিশীল এবং যত্নশীল পরিবেশ তৈরির ওপর। খেয়াল করে দেখুন, বিয়েতে একই ধরনের মূল্যবোধ আর বাবা মায়ের পারস্পরিক দায়িত্বের উপর কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। মূল কথা হলো একটা সুস্থ পরিবার, যেখানে বাবা মা সন্তান সবাই সুরক্ষিত, সেটাই একটা সুস্থ সমাজের আসল ভিত্তি। এমনকি বিবাহ বিচ্ছেদের মতো একটা কঠিন পরিস্থিতিতেও মূল ফোকাসটা কিন্তু ন্যায়বিচার আর মর্যাদার ওপরই রাখা হয়েছে। পুরো প্রক্রিয়াটাকে কয়েকটা পরিষ্কার ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে একটা অপেক্ষার সময়, যাতে ভালো করে ভাবা যায়, তারপর একটা পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত, এবং সবশেষে ভরণ পোষণের মতো চূড়ান্ত দায়িত্ব। এটা এমন একটা কাঠামো যা দুই পক্ষের জন্যই ন্যায্যতা নিশ্চিত করতে চায়। এখন চলুন পরিবার থেকে একটু বড় পরিসরে তাকাই, মানে পুরো সম্প্রদায়ের দিকে। আমরা দেখব কিভাবে ন্যায় বিচার আর কল্যাণের একই নীতিগুলো আরও বড় মাপে প্রয়োগ করা হয়, যেখানে টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা পর্যন্ত সবকিছুই অন্তর্ভুক্ত। দেখুন, সম্প্রদায়ের প্রতি দায়িত্বটা শুরু হচ্ছে খুব সহজ কিন্তু গভীর একটা প্রশ্ন দিয়ে: আমাদের সম্পদ কার জন্য আর কিভাবে খরচ করা উচিত? এটা কিন্তু সামাজিক ন্যায়বিচারের একেবারে মৌলিক একটা প্রশ্ন। আর এর উত্তরটা একদম পরিষ্কার। এখানে দাতব্যের জন্য একটা প্রায়োরিটি লিস্ট দেওয়া আছে, যা শুরু হচ্ছে আমাদের সবচেয়ে কাছের মানুষ মানে বাবা মা দিয়ে, আর তা ছড়িয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে অসহায় মানুষ পর্যন্ত। এটা সামাজিক দায়বদ্ধতার একটা দারুণ মডেল, যা বলে যে সাহায্যটা ঘর থেকে শুরু হবে, কিন্তু প্রয়োজনে সবার কাছেই পৌঁছাবে। সামাজিক কল্যাণের পাশাপাশি এখানে কিছু সামাজিক সমস্যা নিয়েও কথা বলা হয়েছে, আর এই প্রশ্নোত্তর ফরম্যাটের মাধ্যমে বিষয়গুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর পেছনের যুক্তিটা। গ্রন্থটা কিন্তু শুধু একটা সাধারণ নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে না,
বরং একটা যৌক্তিক বিশ্লেষণ দিচ্ছে। এটা স্বীকার করছে যে এর কিছু সুবিধাও থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে আসছে যে এর ক্ষতিটা সুবিধার চেয়ে অনেক বেশি। তাই বৃহত্তর মঙ্গলের জন্য এগুলো এড়িয়ে চলাই ভালো। সবশেষে গ্রন্থটি একটা সম্প্রদায়ের প্রতিরক্ষার কথা বলছে। যদিও সংঘাত কেউই চায় না, কিন্তু বলা হচ্ছে যে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা একটা বড় নৈতিক দায়িত্ব। যুদ্ধের অনুমতি তখনই দেয়া হচ্ছে যখন তা একটা আরও বড় অবিচারকে থামানোর জন্য শেষ উপায় হয়ে দাঁড়ায়। আচ্ছা, এতক্ষণ আমরা যে নীতিগুলোর কথা বললাম সেগুলোকে একসাথে বোঝার জন্য চলুন একটা ঐতিহাসিক ঘটনার দিকে তাকাই। তালুত বা সাউলের এই গল্পটা একটা দারুণ কেস স্টাডির মতো কাজ করে, যা এই ধারণাগুলোকে জীবন্ত করে তোলে। এই গল্পটা আসলে নেতৃত্ব আর সত্যিকারের বিশ্বাস নিয়ে। শুরুটা হয় যখন লোকেরা একজন রাজার দাবি করে। আল্লাহ কিন্তু তালুতকে বেছে নেন তার ধন সম্পদের জন্য নয়, বরং তার জ্ঞান আর যোগ্যতার জন্য, যা নেতৃত্বের একটা প্রধান গুণ। কিন্তু আসল পরীক্ষাটা আসে এরপর, নদীর ধারে শৃঙ্খলার পরীক্ষা, যেখানে তার বেশিরভাগ সৈন্যই ফেল করে। এই গল্পটা খুব পাওয়ারফুলি দেখাচ্ছে যে বিজয় আসলে সংখ্যা বা ক্ষমতার ওপর নির্ভর করে না, করে অটল শৃঙ্খলা আর খাঁটি বিশ্বাসের উপর। আর এটাই হলো এই গল্পের চূড়ান্ত শিক্ষা। বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর ওপর আস্থা থাকলে যা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হয় সেটাও জয় করা সম্ভব। এটা হলো ছোট কিন্তু একনিষ্ঠ একটা দলের শক্তির প্রতীক। আর এভাবেই আমরা পুরো আলোচনা একটা বৃত্ত সম্পূর্ণ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে একটা আলোকিত সভ্যতা, যেমনটা এখানে কল্পনা করা হয়েছে, তা কোনো একটা ধারণার উপর দাঁড়িয়ে নেই। এটা অনেকটা একটা ইকোসিস্টেমের মতো, যেখানে ব্যক্তিগত সততা, শক্তিশালী পরিবার, সামাজিক ন্যায়বিচার এবং সম্মিলিত বিশ্বাস সবকিছু একসাথে কাজ করে একটা সুন্দর ও সমৃদ্ধ সমাজ তৈরি করে। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের পৃথিবীর চ্যালেঞ্জগুলোর দিকে তাকালে ভবিষ্যতের সমাজ গড়ার জন্য এই প্রাচীন নীতিগুলোর মধ্যে কোনটা আমাদের সবচেয়ে বেশি দরকার? সেটা কি ন্যায়বিচার, বিশ্বাস, নাকি সামাজিক দায়িত্ব? এটা কিন্তু আমাদের সবারই ভাবার মতো একটা বিষয়।